ইমাজিন টিউব মিডিয়ায় সকলকে স্বাগত। চলো আবার অনেক দিন পর চলে এসেছি আমার একটা ছোট্ট ট্যুর নিয়ে। এবারে কিন্তু কোথায় যাচ্ছি চলো দেখাবো। কয়েকদিন ধরে ইচ্ছা করছিল বেড়াতে যাবার, কিন্তু কোথায় যাব ঠিক মনে করতে আর পারছি না কোথায় যাওয়া যায়, বা জায়গাও সিলেক্ট করতে পারছি না। এই ভাবতে ভাবতে হঠাৎই হাওড়া স্টেশনে এসে হাজির হয়ে গেছে। হাওড়া স্টেশনে এই যে দেখতে পাচ্ছ হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেসের একটা ছোট্ট লেখা যাচ্ছে, সকাল 10টা 10-এ ছাড়বে। এই দিন হঠাৎ করে আমরা ঠিক করি তার এক সপ্তাহ আগে যে আমরা বালেশ্বর যাব। তো বালেশ্বরে কিছু আছে না, আমরা যাচ্ছি হচ্ছে ধবলগিরি ব্রিজ, যেটা তোমরা ইউটিউবের অনেক ভিডিওতে দেখতে পাবে। তো এই 9টা 10-এর ধৌলি এক্সপ্রেস লেটে চলছে, ঠিক আছে। তো সেই লেটের গাড়ি 10টা 10-এ, তো আমরা ট্রেনে উঠে পড়লাম। কোথায় যাচ্ছ তোমরা? বারাসর। কি করতে? ভিডিও হচ্ছে, চশমায় দেখতে পাচ্ছি। কি করতে? এমনি সমস্ত পারে চিপস খাবো। চলো ট্রেনে এবার ওঠা যাক। বাচ্চাগুলোর দুষ্টু মিষ্টুর হাবভাব দেখে তোমাদের কি মনে হচ্ছে? তো যাই হোক, কমেন্টে একটু জানিও তোমরা, আর আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। হাওড়া থেকে কিন্তু ট্রেনটা এবার ছেড়ে দিল। ট্রেনে করে দূর দূরান্তে যেতে কার না ভালো লাগে। এই টাইমটা বা এই সিচুয়েশানটা, যারা ট্রেন লাভার আছো, মানে জার্নি করতে পছন্দ করো, বা যারা রেগুলার যাত্রী তাদের অবশ্য ভালো না লাগতেও পারে, কিন্তু যারা মাঝে মাঝে এই বেড়ানোর জন্য বেরো আর কি, তাদেরকে জিজ্ঞেস করতে চাই কেমন লাগে ট্রেন জার্নিটা। ধৌলি এক্সপ্রেস 9টা 10-এ ছাড়ার কথা, 10টা 10-এ ছাড়লো, তার ওপর আবার 2 ঘন্টা লেট। তারপরে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে, মানে বালেশ্বর স্টেশনে। এখানে ঢুকলাম আমরা পুরো 3:40-এ। তারপর আমাদের অটো বলাই ছিল, তো অটোর নাম্বার তোমাদেরকে এখানে দিয়েই দেব। সেই অটো করে আমরা চললাম আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। এটা দেখে মনে হচ্ছে কি যে আমরা উড়িষ্যাতে রয়েছি, যেন মনে হচ্ছে না যে হাওড়া কলকাতার মধ্যেই রয়েছি, যেন কোথাও চেঞ্জেস নেই, যে আমরা স্টেট চেঞ্জ করে চলে এলাম তাও যেন মনে হচ্ছে না চেঞ্জ আছে, শুধু যা ভাষাটাই যা চেঞ্জ হয়েছে। স্টেশন থেকে আমাদের গন্তব্যস্থলে, মানে হচ্ছে আমাদের ক্যাম্প উইথ কেয়ারে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল পাক্কা 1 ঘন্টা 10 মিনিট। কারণ এখান থেকে আমাদের, মানে স্টেশন থেকে আমাদের গন্তব্যস্থল, বা তুমি যেটা ক্যাম্প বলতে চাও, বা মানে রিসর্ট বলতে চাও, বা যেখানে আমরা ভাড়া নিয়েছিলাম, যাই হোক, তো সেই জায়গাটা মানে সমুদ্রের যে ধার, মানে যেটা আর কি মেন সি বিচের যে জায়গাটা, সেইখানে আমাদের টোটাল রুটটা লেগেছিল হচ্ছে 27 কিলোমিটার। তো এই 27 কিলোমিটার জার্নিটা কম নয়। তো এই আমাদের যাত্রা শুরু হলো, মানে শহর, গ্রামের রাস্তা সব কিছুর ওপর দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু দেখো এখানে কিন্তু চাষবাস হয়, আবার মানে একটু আগেও দেখছিলে একটা শহরের ওপর দিয়ে আসছিলাম, এখানটা কিন্তু আবার একটু গ্রাম এলাকা চলে এসছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব, এটা একদম কাছাকাছি জায়গায় চলে এসেছি আমরা। দেখতেই পাচ্ছ, বললাম না পৌঁছে যাব। তো এই 1 ঘন্টা 10 মিনিট দেখতে দেখতে কেটে গেল। আমরা চলে এলাম ক্যাম্প উইথ কেয়ার, মানে পরীক্ষিতে বিচ রিসর্টে। এখানে আমাদের এখন 2 দিন থাকার কথা, তো আমরা এই জায়গাতেই কিন্তু 2 দিন থাকবো। তো আস্তে আস্তে আমাদের 4:45 বেজে গেছিলো, তাই একটু দেখতেই পাচ্ছ যে আলো আঁধারি অবস্থা, মানে একদম গোধূলি বেলাটা। এই হচ্ছে বাইরের জায়গাটা, আর এই হচ্ছে সেই জঙ্গল, যে জঙ্গল পেরিয়ে সি বিচে যেতে হবে। তো আমরা অবশ্যই একটু পরেই কিন্তু যাব আমাদের সি বিচে। তার আগে বড্ড খিদে পেয়েছে। আজকে দুপুরে আমাদের
মানে অর্ডার ছিল, মানে যা প্যাকেজে ছিল। বাচ্চাদের জন্য ছিল কাতলা মাছ দিয়ে মিল ছিল, আর আমাদের জন্য ছিল পমপ্লেট। দেখতেই পাচ্ছ খাবারে কি কি আছে। তো এবার আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে তাড়াতাড়ি যাতে অন্ধকার না নামে তার আগে আমরা চলে গেলাম একদম সি বিচের দিকটায়। মানে এই ঘন পাইন মানে ঝাউবন পাইন গাছ যাই বলো, এরম বড় বড় যে গাছের মধ্যিখান দিয়ে একটু গোধূলি বেলায় আমরা পৌঁছে যেতে চলেছি আমাদের মেন জায়গা, মানে যেটা টানছে সমুদ্র। মানে পাহাড়ে গেলে যেমন পাহাড় টানে না, মনে হয় কখন হোটেলের মধ্যে ব্যাগপত্র রেখে দৌড়ে যাব, তেমনি সমুদ্রের ধারে গেছি অথচ সমুদ্রে যেতে পারছি না, এটা হয় নাকি? তো আমরা চললাম হচ্ছে একদম সমুদ্রের ধারে। মানে এই যে জঙ্গলটা দেখছো, এখানে বেশ দারুণ লাগবে, মানে একটা অন্যরকম মানে লাগছে, কই হে টাইপস যেন ব্যাপারটা। কিন্তু খুব মজা করেছি আমরা, বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে রীতিমতো। কিন্তু হ্যাঁ, এই কারণে তাড়াতাড়ি যাচ্ছি কারণ এই যে জঙ্গলটা একটু বেশ ভালোই চওড়া, এখানে এই গাছগাছালিগুলো আছে বলেই কিন্তু মানুষজনের এত টান যে হ্যাঁ, শহরের কোলাহল থেকে বেরিয়ে এরকম একটা গাছের জঙ্গলের পাশে একদিকে সমুদ্র একদিকে রিসর্ট, মানে দারুণ জায়গা, দারুণ জায়গা। না এলে তোমরা কিন্তু বিশ্বাস করতে পারবে না যে এর মজাটা কি। চলো, আর এসে গেছি, দেখতেই পাচ্ছ, দেখো দেখো আমরা কিন্তু রীতিমতো না দৌড়চ্ছি, আমরা কেউ মানে হেঁটে আর যাচ্ছি না, মানে সমুদ্র দেখার এত আকাঙ্ক্ষা যে আমরা কেউ হাঁটছি না, আমরা রীতিমতো দৌড়চ্ছি, ওই জন্য ক্যামেরাও কাঁপছে। এসে গেছি। যা সমুদ্র তো বহু দূর। অ্যাকচুয়ালি এখানে জোয়ার ভাটাতে সমুদ্রটা আসে যায়। সি বিচটা দেখতেই পাচ্ছ, মানে এই যে দেখতে পাচ্ছ যেটা জল জল ভাবটা আছে না, এটা না মানে সারাদিনে দুবার আসে যায়। তো আমরা ওখান থেকে ঘুরে চলে এলাম হচ্ছে আমাদের রিসর্টে। সন্ধে নেমে গেছে, লাইটটা জ্বলে গেছে, অপূর্ব লাগছে, মানে মুখে বলা যাবে না, এটা না তোমরা জাস্ট দেখো। এই দিকের যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরের প্রথম ঘরটাতে আমরা ছিলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, যে মানে খুব সুন্দর করে ছায়া করে টেবিল পাতা রয়েছে, এইখানটাতে প্রতি দুদিন সন্ধেবেলাটা আমাদের অপূর্ব লেগেছে, সময় কাটাবার জন্য উপযুক্ত জায়গা। সন্ধেবেলা 6টায় লাঞ্চের পর 8টার সময় আমাদের স্ন্যাক্স চলে এলো, মানে ইভিনিং স্ন্যাক্স। আবার রাত্রি 10:30টাতেই আমাদের কিন্তু ডিনার খেতে হয়েছিল। বুঝতে পারছো কীরকম চাপে ছিলাম দুদিন। সকালবেলা ঘুম থেকে উঠেছি ঠিক তোমার বাজে হচ্ছে 5টা। সেই সময়কার রিসর্টটা জাস্ট দেখো কেমন লাগছে, মানে শান্ত নিরিবিলি, চারদিকে কোনো গাড়ির আওয়াজ নেই, কিছু নেই, শুধু পাখির ডাক রয়েছে, ঘন জঙ্গল রয়েছে সামনেই। একটা মানে যেন মনে হচ্ছে না সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও একটা চলে এসেছি, একটা অন্য দুনিয়া। এই হচ্ছে আমাদের কটেজ,
মানে পরপর পরপর কটেজগুলো রয়েছে। আর এই প্রথম কটেজটাতে আমরা ছিলাম 4 জনে। দূরে গাছ গাছালি, দারুণ লাগছিল পরিবেশটা, জাস্ট মানে কি বলবো, মানে মুখে আর কিছু বলার নেই। যারা ঘুরতে চাও বলবো গরমটা বাদ দিয়ে বর্ষাকাল বা শীতকাল অবশ্যই যেতে পারো। হ্যাঁ, গরমকালে অবশ্যই যেতে পারো, কিন্তু ভালো লাগবে। সকাল সকাল একটু ফ্রেশ হয়েই আমি কিন্তু একাই চলে গেছিলাম আবার সি বিচের উদ্দেশ্যে। তো চলো সি বিচটা আবার একটু ঘুরে দেখাবো। এই গাছগাছালির মধ্যে নিজেকে জাস্ট হারিয়ে ফেলতে ইচ্ছা করছিল। তোমরা যারা আসবে, যারা সোলো ট্রিপ করো, তাদেরও ভালো লাগবে। এখানে কিন্তু বেশ কিছু ক্যাকটাস গাছ দেখেছিলাম, যেগুলো এখন দেখতেই পাওয়া যায় না। তো চলো ক্যাকটাস গাছের কিছু ছবি তোমাদের দেখিয়ে দিই। একদম সি বিচের ধারে রয়েছে ক্যাকটাস গাছগুলো। আর এখানে কিন্তু কাঁকড়া প্রচুর, ছোট বড় মাঝারি, প্রচুর কাঁকড়া। কিন্তু কাঁকড়াদের বাড়ি দেখতে পেয়েছি, কাঁকড়াগুলোর দর্শন একবারই জাস্ট পেয়েছিলাম। মাঝে মাঝে আসছে আর পালিয়ে যাচ্ছে। লাল কাঁকড়াও আছে কিন্তু, তবে তুলনামূলক অনেকটাই কম। তবে তোমাদের কেমন লাগছে আমাকে একটু চটপট কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? এই বেড়ানোটাই হঠাৎ করে হওয়া। আর সামনে সমুদ্র বললাম না কালকে যে এখানে কিন্তু জোয়ার ভাটাতেই সমুদ্র আসে যায়। এছাড়া তোমরা কিন্তু সমুদ্র এখানে বেশি দেখতে পাবে না। জায়গাটা কিন্তু খুব সুন্দর, নিরিবিলি, একদম শহর থেকে বাইরে। আর এখানে গ্রামের লোকেরাই মিলিয়ে জুলিয়ে এখানে কিন্তু ছোট ছোট রিসর্ট বানিয়েছে। এই রিসর্টগুলোরই তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে। আমি এখানে শুধু রিসর্টের নয়, পুরো জায়গাটাই তোমাদের কাছে এক্সপ্লোর করতে চলে এসেছি। সূর্যোদয় দেখতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সূর্যটা অনেক ওপরে উঠে গেছে, মানে উদয় হয়ে অনেক ওপরে উঠে গেছে। তো যাই হোক, তাতেও কিন্তু দারুণ লাগছে। আমি কিন্তু এই গোটা সি বিচটাতে তখন এই সকালের দিকটাতে পুরো একা ছিলাম, কেউ কোথাও ছিল না। মানে জনবসতি বললাম না, এই জায়গাটাতে খুবই কম। যারা মাছ ধরে তারা ছাড়া, আর যারা এই রিসর্টগুলোতে কাজ করে, আর গ্রামের কিছু লোকজন এখানে থাকে। মানে এই জায়গাটা খুব নিরিবিলি, এখনো পর্যন্ত সেইভাবে প্রচারই পায়নি। এই যে দেখতে পাচ্ছ বালির ওপর আঁকি বুকি হয়েছে, এগুলো কিন্তু সবই কাঁকড়াদের কাজ। দারুণ লাগছে না? যেন মনে হচ্ছে কেউ এঁকে চলে গেছে। আর এই হচ্ছে আমাদের সূর্যদেব। জলটা দেখতে পাচ্ছ কি দারুণ, অসাধারণ লাগছে। চল এই দৃশ্যটা তোমরা জাস্ট উপভোগ করো, আমি আর কিছু বলবো না। থেকে ফিরে আসার পরেই সকাল সকাল পেট ঠান্ডা করার উপযুক্ত জিনিস মানে ডাবের জল। তারপরেই আমাদের ব্রেকফাস্ট দেয়া হলো। দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে কি কি আছে। এরপর আমরা বেরোবো হচ্ছে সাইট সিন। এখান থেকে সাইট সিন ঘুরতে সময় লাগবে 2 ঘন্টা, কিন্তু যদি পুরো ঘোরো, ওখানে সময় দিতে হবে, সমস্ত কিছু নিয়ে যদি হয়, তাহলে আমি বলবো সকাল 8টায় বেরোনা ভালো। আমাদের দেরি হয়ে গেছে, 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। তবে সকাল 8টার সময় বেরোলে তোমরা কিন্তু দুপুরের লাঞ্চের আগে চলে আসতে পারবে। প্রথমেই চলে এলাম আমরা গোপীনাথ দেবের মন্দিরে। ক্যামেরা অ্যালাউ নেই, ভুল করে চলে গেছিলো ক্যামেরাটা। তো যেটুকু তোমাদের দর্শন করাতে পারছি এইটুকুই দেখে নাও। এবার বাকিটা কিন্তু তোমরা অবশ্যই এই মন্দিরে গিয়েই দেখে এসো। তারপরেই আমরা যাচ্ছি হচ্ছে আর এক জগন্নাথ দেবের মন্দিরে। এই জগন্নাথ দেবের মন্দিরে এখানে সব থেকে বড় জগন্নাথ দেব মন্দির। তবে এই বালেশ্বর জায়গাটিতে বা ধবলগিরি বীচ থেকে এই মন্দিরগুলো মোটামুটি সব 15-20 কিলোমিটারের দূরে রয়েছে। এখানে কিন্তু তোমরা বেশিরভাগ জায়গাতেই কিন্তু জগন্নাথ দেবের মন্দিরই পাবে। আমরা কিন্তু সকাল থেকে প্রথম 3টে মন্দিরই কিন্তু দেখতে পেয়েছি। একটা গোপীনাথ মন্দির, এই একটা জগন্নাথ মন্দির যেখানে পা ধুয়ে ঢুকতে হবে।
চলো মন্দিরটা একটু ভালো করে তোমাদের দর্শন করিয়ে দিই। তোমরা সিমেন্টের ওপর বা মন্দির চত্বরের ওপর পা রাখতে পারবে না এই গরমের টাইমটায়। প্রচণ্ড গরম, মানে পা আমাদের পুড়ে যাচ্ছিল, আর কিছু বলার নেই। তো এখানে কিন্তু সুন্দর একটা ব্যবস্থা করা রয়েছে, এখানে কার্পেট পেতে দেওয়া হয়েছে যেটাতে জল দেওয়া রয়েছে। আর এই আমরা তার ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এই মন্দির চত্বরটায়। এখানে বাইরেতে মন্দিরে ক্যামেরা অ্যালাউ আছে, তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারবে। আমি অনেকগুলো ছবি এখানে কিন্তু দিয়েছি। জগন্নাথ দেবের মন্দিরের পরেই একটা লেকে যায়, যার নাম হচ্ছে গৌড় লেক। এই সেই লেক। আবার আমাদের যাত্রা শুরু হলো আর এক জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। সেটা হলো তোমাদের নীলগিরি জগন্নাথ দেব, যেখানে পাশেই রয়েছে একটা রাজবাড়ি। মানে এক রাজা ছিলেন যিনি অন্য প্রদেশ থেকে এসে এখানে বিবাহ করে নিজের সংসার পেতেছিলেন। তারপরে এখানে এই জগন্নাথ দেব ধাম, মানে ধাম নয়, ধাম তো আমাদের চারটে, এই জগন্নাথ দেবের মন্দির উনি তৈরি করেছিলেন এবং এখানে রথ উৎসবও করেছিলেন। আর সেই রথ উৎসবেরই দেখো রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। আমরা কিন্তু যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির, কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই বলে ভেতরে দেখাতে পারিনি। অপূর্ব সুন্দর লেগেছে, তার সাথে এত গরম যে আমরা পুরো লাফিয়ে লাফিয়ে মন্দিরে ঢুকতে হয়েছে, কারণ জুতো অ্যালাউ নেই। তো যাই হোক, আমরা কিন্তু সেই মন্দির থেকে আমরা আমাদের অটো করে মাসির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। দেখতেই পাবে মাসির বাড়িটা একদমই খুবই কাছে, বেশি দূরে নয়। কিন্তু এইখানে লক্ষাধিক লোক আসে তোমার রথ উৎসবের সময়। আমরা তো শুধুমাত্র রথ তৈরি হওয়াটা দেখেছি, দেখাবো চিন্তা নেই। আগে মাসির বাড়িটা একটু ঘুরে আসি, তারপর কিন্তু রথ উৎসবের প্রস্তুতিও তোমাদের কিন্তু দেখাবো। এই দেখো সাদা রঙের একটা মন্দির দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই রাজা কিন্তু যখন এই গ্রামটা স্থাপন করেছিলেন, মানে গ্রামটা তৈরি করেছিল আর কি, স্থাপন নয় তৈরি করেছিল আর কি, তখন কিন্তু এখানে এত জনবসতি ছিল না, যতটুকু শুনে এসেছি। তারপরে আস্তে আস্তে সব কিছু ডেভেলপড হয়েছে। এটা মাসির বাড়ি কিন্তু। এবার আমরা চলে এলাম হচ্ছে রাজবাড়ির বাইরের, এটা হচ্ছে মেন দরজা, মানে প্রধান ফটক। দেখতে পাচ্ছ একদম পাহাড়ের তলদেশ ঘেঁষে রাজবাড়িটা বানানো। তার আশেপাশে রয়েছে মানে রাজবাড়িতে যারা কাজ করতে, নায়েব, মণি, ঋষি, যতজন সবার। এটা হচ্ছে রাজবাড়ির কিন্তু ভেতরের অংশ। এই হলুদ রঙের যে বাড়িটা নতুন করে রং করা রয়েছে, এটা হচ্ছে রাজবাড়ির মন্দির ছিল। ঠিক আছে, এই দেখো প্রস্তুতি পর্ব, চারদিকে কাঠে ভর্তি। মানে রথ তৈরি করতে গেলে এখানে মানে লক সিস্টেমে রথ তৈরি হয়। এই হচ্ছে মেন রাজবাড়ি, বাড়িটাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন রাজবাড়ি।
এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের মানে খুবই কি বলবো মানে কৌতূহলের শেষ নেই বাঙালিদের। তো যাচ্ছি হচ্ছে মানে এই রাজবাড়ির যে রানী ছিলেন তিনি কোথায় চান করতে যেতেন। একটা পাতকুয়ো আছে, আমরা পাতকুয়ো কী করি, দড়ি বেঁধে জল তুলি। তো এখানে সিস্টেমটা পুরো যাতে একটা মানুষ সিঁড়ি দিয়ে নেমে গিয়ে পাতকুয়োর জলে চান করে উঠে আসতে পারবে, মানে সেই রকম ব্যবস্থা করা রয়েছে। আর আমাদের বললাম বাঙালিদের কৌতূহলের শেষ নেই। তো আমরাও সেই জায়গা দেখবার জন্য উৎসুকী হয়ে 5 টাকা দিয়ে মানে এন্ট্রি পাস করিয়ে, টিকিট বলবো না, 5 টাকার এন্ট্রি পাস করিয়ে, মানে আমরা 4 জন ছিলাম তো 20 টাকা দিয়ে আমরা এই ভেতরটা গিয়ে জল দেখতে গেছি, মানে পাতকুয়োর জল দেখতে গেছি। ওখানে দেখো কপিকলের মতো একটা দড়ি ঝুলছে, বুঝতে পারছো কিনা জানি না, একটু লক্ষ্য করে দেখো, ওই দড়ি দিয়েই জল উঠতো। আর এইটা পুরোটাই জল, পুরোটাই কিন্তু এখানটা জল রয়েছে। এই জলেতেই মহারানী এসে চান করতেন এবং জল তুলে নিয়ে যেতেন জগন্নাথ দেবের পুজো করবার জন্য। এখানটা গেল দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ জল কিন্তু এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে। পুজো দিতে যেত। এটা জল জল পাতকুয়ো টাইপস, দ্যাটস কল পাতকুয়ো। চ দেখি। পাহাড়ের এক তলদেশে এক রাজার বাড়ি ছিল, মানে রাজবাড়ি ছিল এবং নীলগিরি জগন্নাথ দেবের মন্দির। পাহাড়ের ঠিক উল্টো তলদেশেই কিন্তু রয়েছে আমাদের সবার পরিচিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আমাদের ক্যাম্প উইথ কেয়ার থেকে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির পুরো রাস্তাটা কত কিলোমিটার তোমরা জানো? এই পুরো রাস্তাটা হচ্ছে 67 কিলোমিটার, মানে 67 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি। এবার এই জায়গাতে আমাদের টোটো স্ট্যান্ডে রেখে দিয়ে এবার আমাদের হাঁটি হাঁটি করে পাহাড়ের ওপরে উঠতে হবে। উঠেও পড়েছি, ওটার সময় আর ক্যামেরা করে ছবি তুলে তোমাদের দেখাতে পারিনি। গুনে গুনে দেখেছি 270টা সিঁড়ি ছিল। ওপরের মন্দিরের চত্বরটা তোমাদের ঘোরাতে নিয়ে চলে এলাম, মানে এটা একদম মন্দিরের মেন চত্বর। এবার একদম পঞ্চলিঙ্গেশ্বর যেখানে বসানো আছেন মানে মহাদেবকে, পরম পূজনীয় মহাদেব আমাদের, তো ওনার জায়গাটা অবশ্যই আমরা যাব। চলো, দেখতেই পাচ্ছ আমরা সেখানটা চলে এসেছি। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের এই জায়গাটা, এইখানেই পুজো হয়। আর এখানে যখন ঝর্ণা মানে বৃষ্টি হয় তখন এই পাশ দিয়ে ঝর্ণার জল বয়ে যায়, মানে বিভৎস সুন্দর। বিভৎস তো বলবোই, কারণ পাহাড়ের তলদেশে এই মন্দির, পা পড়লেই পড়ে যাবে। এইখান দিয়ে ঝর্ণার জল আসে, মারাত্মক স্পিড থাকে এই ঝর্ণার জল। যারা বর্ষাকালে এসেছো তারা কিন্তু দেখেছো তার মানে রূপ। আমরা যেহেতু সামার সিজনটায় গেছি, এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, তাই তার রূপ দেখতে পাইনি। তো আমাদের এখানটাতে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা দেখাতে পারিনি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পঞ্চদেবকে আমরা ছুঁয়েও কিন্তু দেখেছি। এই সেই সিঁড়ি যেখান দিয়ে আবার নামবো। ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের ক্যাম্পে, এসেই বসে গেছি বিকালবেলা 4:30 সময় লাঞ্চ করতে। আজকে কিন্তু রয়েছে আমাদের কাঁকড়া, বাচ্চাদের জন্য রয়েছে কিন্তু কাতলা মাছ। আমাদের আজকেও মানে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ, কাঁকড়াটাও সামনে চলে এসছে, দেখতেই পাচ্ছ। এরপরেই ঠিক সন্ধ্যে 7:30টার সময় তথাকথিত আমাদের পকোড়াও চলে এসছে, মানে ইভিনিং স্ন্যাক্স। গুড নাইট। রাতে ছিল আমাদের রুটি আর পনিরের তরকারি আর ডিমের তরকারি, সেটা দেখানো হয়নি। তো যাই হোক, আমরা পরের দিন সকালবেলা চলে এসেছি একদম লঞ্চ ঘাটে, না লঞ্চ নয়, বোটিং করতে। এখানে চলে এসেছি বোটিং করতে। এই যে বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলো করেই আমরা সাফারি করব। মানে একদম একটা ছোট্ট ফালি নদী আছে, এই নদীতেই গিয়ে আমরা সাফারি করব এবং একটা ম্যানগ্রোভ এলাকা দেখব যেখানে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ম্যানগ্রোভ তৈরি হয়েছে। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু নদীটায় প্রচুর জল। হ্যাঁ, জল মানে চওড়া প্রচুর, কিন্তু ডেপথ হচ্ছে মোটামুটি ধরে রাখো একটা মানুষের হাইটে। দারুণ লেগেছিল এই বোটিংটা করতে। এখানে প্রচুর মাছ ধরার ট্রলার আমরা দেখতে পেয়েছি, দেখতেই পাচ্ছ ট্রলারগুলো। আর এই আমাদের পাশে পাশেই আর একটা বোট যাচ্ছে সঙ্গে সঙ্গে সঙ্গে
দারুণ লাগছিল, মনে হচ্ছিল মোবাইলটা না জলে পড়ে যায়। তো যাই হোক, আবার আমাদের বোটের সামনে থেকে কেমন লাগছে বলো তোমরা, কিন্তু অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তবে এরকম ছোট্ট ছোট্ট বেড়ানোর ছবিগুলো তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। তো এই বোটিং অনেক দিন পর করা, মানে এমনিতে জলে যেতে ভয় লাগে, কিন্তু এটা কিন্তু দারুণ লাগছিল। কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি ম্যানগ্রোভ এরিয়াতে। এই যে দেখতে পাচ্ছ না দুপাশারি গাছগুলো আছে, এটাই কিন্তু ম্যানগ্রোভ এরিয়া। আর এখানে দেখতে পাচ্ছি একটু সরু খালের মতো কিন্তু জলটা চলে এসছে। আমরা মেন নদী থেকে একটু খালের দিকটা চলে এসেছি। আমি একদম বোটের সামনে এসে তোমাদের ছবি তুলে মানে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আর দেখো ম্যানগ্রোভে মানে অঞ্চলটা খুব বিশাল নয়, মানে সুন্দরবনের মতন নয়, কিন্তু এটা প্রাকৃতিক নিয়মেই মানে প্রকৃতি এটা তৈরি করেছে। এইটাই হচ্ছে আমাদের মানে ভিজিট করার কথা ছিল। তো এটা আমরা ঘুরলাম, দেখলাম, ভালো লাগলো, খারাপ লাগলো না, বেশ মজা হলো, কারণ বোটে করে ঘোরাটা বেশ মজার জায়গা। এই দেখো কাছ থেকে তোমাদের একদম মানে আমাদের লঞ্চটাকে পুরো কাছে নিয়ে চলে গেছে। এখানে কিন্তু মোটামুটি জল আছে একটা মানুষের বুকের হাইট অবধি, মানে চেস্ট হাইট অবধি জল আছে। এই দেখো সরু সরু খালগুলো আবার ভেতর দিকে চলে গেছে, যখন জোয়ার আসে না তখন একদম ডুবে যায় জায়গাটা। মাছ ধরার ট্রলারগুলো কিন্তু তোমরা এখানে দেখতেই পাবে। আবার আমরা চললাম হচ্ছে কোথায় বলো তো, আইল্যান্ড, মানে আইল্যান্ড নয়, মানে এই নদীর মোহনাতেই আমরা একটা ছোট্ট বালিয়ারি জায়গাতে যাব, যেটা এখানে আইল্যান্ড বলে পরিচিত, মানে একদম মোহনাতে যাব। তো চলো মোহনাটা কেমন লাগছে তোমাদের বলো। এটা কিন্তু মোহনাতেই রয়েছে, মানে সমুদ্র আর নদীর একদম মিলনস্থল যেটাকে বলা হয়। তো ওই যে দুপাশ মানে দূরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওই জঙ্গলটাতেই পেছনেই রয়েছে কিন্তু আমাদের রিসর্টগুলো, মানে এতটা দূরে চলে এসেছি বুঝতেই পারছো। তো এই পাশেই রয়েছে হচ্ছে সেই আইল্যান্ড, মানে এখানটা যখন জোয়ার আসে আইল্যান্ডের একটা ছোট্ট অংশ শুধু দেখতে পাওয়া যায়, আর যখন জোয়ার নেমে যায় তখন পুরোটাতে এই মাছ ধরছে, কি মজার। এখানে না এত ছোট ছোট মাছগুলো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। কথা বলতে বলতে কিন্তু আইল্যান্ডে পৌঁছে গেছি, আইল্যান্ডে নেমেও পড়েছি। আর এই হচ্ছে সেই জায়গা, এটা কিন্তু পুরোটাই জলের তলায় থাকে, ঠিক আছে? এখন জোয়ার নেই তাই জল নেমে গেছে, যখন জোয়ার থাকে পুরো ভর্তি থাকে, আর যখন বৃষ্টির ওয়েদার হয় তখন আইল্যান্ড কেউ দেখতেই পায় না। আমি কিন্তু যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকটায়। চলো চলো আবার সমুদ্রের দিকটায় ঘুরতে মজা লাগবে। সমুদ্রের ধারে বসে ডাব খাবো না তা আবার হয় নাকি? এখানে সেই ব্যবস্থাও আছে। চলো আমাদের ঘোরাঘুরি সব শেষ, দুপুরবেলা লাঞ্চ করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, মানে বাড়ি ফিরে এলাম। একটু কষ্ট হচ্ছিল, 2 দিন দেখতে দেখতে কেটে গেল। খুব মজা করেছি, খুব এনজয় করেছি। তোমরা যারা সময় পাবে অবশ্যই এই জায়গাটা একবার হলেও ঘুরে এসো। মানে আমরা যেরকম ব্যস্ত থাকি না, তাদের জন্য দারুণ জায়গা। তো গরম হোক, বর্ষা হোক, শীত হোক, একবার হলেও কিন্তু অবশ্যই এখানে কিন্তু ঘুরে যেও, দারুণ লাগবে। আমি অটোর নাম্বার, হোটেলের নাম্বার, মানে রিসর্টের নাম্বার সবই তোমাদেরকে কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে? তবে আমাকে কিন্তু মানে কমেন্টে নয়, সরি, মানে ডিটেলসে দিয়ে দেবো। তো আমাকে কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলো না। চলো টাটা, আবার কোনো এক বেড়ানোর গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।